সেটা কি করা হয়েছে? এখন করেন, করে আমাকে রেজাল্ট বলেন।
অবস্থায় আমাদের আউটপুটটা কি হয় বলেন তো? লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমের ক্ষেত্রেই কিন্তু আমাদের এক্সটি ইন্টু মাল্টিপ্লাই এইচটি, এটাই হয় না? এটাই তো হয় নাকি? হ্যাঁ। সো এখন আমার পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে গিয়ে, ধরেন আমার কাছে কোনো একটা ইকুয়েশন দেয়া আছে, ওই ইকুয়েশন থেকে যদি আমি এইচটি বের করতে চাই তাহলে আমার কি জানা থাকতে হবে? ওয়াইটি জানা থাকতে হবে এবং এক্সটি জানা থাকতে হবে। হ্যাঁ, যদি আমি চাই যে আমি এইচটির ভ্যালু বের করব, যদি আমি চাই যে আমি এইচটির ভ্যালু বের করব, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার ওয়াইটি ভাগ এক্সটি, এই জিনিসটা করলে ইজিলি কি আমরা এইচ অফ টির ইনফরমেশনটা পাই না? হ্যাঁ। সো whenever we get an equation, our target will be to derive the value of yt as well as xt। আমরা যদি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করতে পারি, ব্যাপারটা এখানে yt xt দিয়ে বলা হচ্ছে, বাট সিম্পলিফাইডলি আমাদের কনসেপ্টটা হচ্ছে গিয়ে, if we can get the transfer function or signal or impulse response of the output easily, if we can divide it with input, then we can get the ট্রান্সফার ফাংশন। সো আমাদের পয়েন্ট অফ কনসার্ন কিন্তু এইচডি। এখন আপনি ধরে নেন যে
এখানে কি প্রয়োজন ছিল, যেহেতু -1 আছে তাহলে আমাকে এরকমভাবে মাল্টিপ্লিকেশনগুলো করতে হবে যাতে আমি উপরের -1 সরাতে পারি, আর নিচেও আমার কি আছে বলেন, যদি আমরা -1 বের করে ফেলি, হ্যাঁ, প্লেন জেড করতে চাই তাহলে আমাকে জেড ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো জেড ইনভার্স টু দিয়ে সিম্পলি আমরা যদি গুণ করি তাহলে আমাদের আলটিমেটলি ইনভার্সগুলো চলে যায়। তারপরে আমরা করব কি, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে গিয়ে যাতে আমরা উপরের জেডটার ভ্যালুটা ডিটারমাইন করতে পারি। সো আমি 8z/z করলাম, তারপরে আমি 0.1 ডিভাইডেড বাই নিচে যা ছিল সেটা আমি 2 ভাগে ভাগ করলাম। এরপরে আমার কাজটা কি, যেহেতু আমার দুইটা ভ্যালু আছে আমি সেই অনুযায়ী দুইটা হর দিয়ে আলাদা করে দিলাম, a/z-1 করে z-09 করলাম। এখন আলটিমেটলি আমাদের কি করতে হয়, একটা পাশকে 0 ধরে ওইটার ভ্যালু বের করতে হয়। যেমন আমি a ধরে z-1 এটা ইকুয়াল টু 0 ধরবো, 0 ধরলে সলভ করলে আমি z এর ভ্যালু একটা পাবো, সেটা হচ্ছে গিয়ে 1। সিমিলারলি এইটাকেও যদি আমি সলভ করি এটার ভ্যালু আমি পাবো -1 -0.9। সো এই -0.9 সরি এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি -1। সো -1টাকে আমি লিখলাম। এই ম্যাথ তো আমরা আগেও করেছি আই গেস, মনে আছে আপনাদের হায়ার ম্যাথের ক্ষেত্রে থাম্ব রুল। সো ওই ওয়েতে আমরা এটাকে সলভ করে জাস্ট সিম্পলিফাই করলাম। এখন আমার এখানে নিচে জেড ছিল, এটা কোন জেডটা, এই যে আমার এখানে আমি নিয়ে আসছিলাম জেডটা, এই জেডটাকে এখন সলভ করার পরে আমাকে আবার ওই পাশে নিয়ে যেতে হবে। সো ওই পাশে নিয়ে গেলে আমার এটাকে আবার কি চলে আসবে, ইনভার্স চলে আসবে। সো আসলো, আসার পরে আমি এই কাজটা কি করলাম, আমরা যে সলভ করেছি সেই আগে একদম আমরা যখন সলভ করেছি যে আমরা কে যদি সলভ করি তাহলে 1/1 - z ইনভার্স আসে, তো সেটাই আমি ইউজুয়ালি লিখলাম। আর এইটার মধ্যে পার্থক্য কোথায় বলেন তো, যে এখানে একটা 0.9 আছে, এই 0.9টা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এটা 0.9 থেকে 5, 4, 3, 2, 1 যে কোনো কিছু থাকতে পারে। সো আমরা এরকমও সলভ করেছি, আমরা ½ দিয়ে সলভ করেছিলাম যে ½ এটার জেড ট্রান্সফরমেশন কি হবে, এটার জেড ট্রান্সফরমেশন হবে 1/1 মাইনাস, এতটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ছিল জেড ট্রান্সফরমেশন জেড। এখন আমি এইচ অথবা এইচটি কিভাবে বের করেছি বলেন তো, মনে আছে আমরা যে কোরিলেশনের যে ম্যাথগুলা করলাম, কোরিলেশন করার পরে আমরা একটা মানে স্ট্রিম পেতাম না, হ্যাঁ, ওই স্ট্রিমটা থেকে আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটে সিকোয়েন্সটা বের করতাম আমরা ইনভার্সলি চিন্তা করতাম। সিমিলারলি আমরা এখানেও ইনভার্স চিন্তা করে জেড ট্রান্সফরমেশন থেকে বা জেড ডোমেইন থেকে টাইম ডোমেইনে আমরা ব্যাক করলাম। সো এটা এইচএন। সো এতটুকু পর্যন্ত আই গেস আমরা বুঝেছি। এখন এখানে যদি কোয়েশ্চেন আসে, কীরকম কোয়েশ্চেন আসতে পারে, এই ম্যাথই আসতে পারে, জাস্ট এই ভ্যালুগুলো চেঞ্জ করে আসতে পারে। সেক্ষেত্রে চেঞ্জটা কোথায় হবে, এখানে আপনার মিডল টার্ম করার ক্ষেত্রে ভ্যালুগুলো চেঞ্জ হবে, আর অন্য কোথাওই চেঞ্জ হবে না। হ্যাঁ, আর মিডল টার্ম করলে অলওয়েজ আপনারা ইউএন রিলেটেড জিনিসপত্রই পাবেন, মানে 1 যেহেতু থাকবে। আচ্ছা, তা আমি সলভ করলাম, সলভ করার পরে আমি ইকুয়েশন 1 থেকে দেখতে পাচ্ছিলাম আমার অ্যান্সার কিন্তু দুইটা, একটা হচ্ছে গিয়ে এইচএন বের করা, আর একটা হচ্ছে পোল জিরো বের করে পোল জিরোকে প্লট করা। পোলটা কি, পোলটা হচ্ছে গিয়ে হরে আমার যেই সংখ্যাগুলোর জন্য জিরো হচ্ছে সেটা, আর জিরো হচ্ছে গিয়ে লবের আমার যে সংখ্যাটার জন্য জিরো হচ্ছে সেটা। এই দুইটার কারণে আমরা স্টেবিলিটি ডিটারমাইন করতে পারি। কিভাবে করতে পারি সেটারও কিছু মানে মানে এলাবোরেটলি আমরা দেখব। এখন হচ্ছে গিয়ে একটা পার্ট তো শেষ, জি বলেন। হ্যাঁ, 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 উপরে জেড ইনভার্স আছে। হ্যাঁ, জেড ইনভার্স কমন নেওয়া হয়েছে।
মানে আপনি চিন্তা করেন যে আপনি জেড ইনভার্স বের করে ফেলছেন, তাহলে বাইরে থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে গিয়ে জেড ইনভার্স টু। হ্যাঁ, এই জেড ইনভার্স টু আর উপরে আপনি জেড ইনভার্স টু দিয়ে গুণ করছেন, সেই ওয়াইজ উপরে জেড ইনভার্স ওয়ান হয়ে গেছে। আচ্ছা, আমি এটা আরো এলাবোরেটলি লাইন করে আপনাদেরকে আপলোড করে দিব পোর্টালে। আর আমি অনলাইনে যাই পড়াচ্ছি, আমি জানি অনলাইনে বুঝতে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি সবগুলো জিনিসই ক্লাসে একবার রিওয়াইন্ড করে তারপরে আমি নতুন পড়া শুরু করব, সমস্যা নাই। আচ্ছা, সো এখন হচ্ছে কি আমাদের এই যে এইচ জেডটা আছে, এই এইচ জেডটা থেকে আমাদের পোল জিরো বের করতে হবে। পোল জিরো প্লটিং এর নিয়মটা আমি আগেই বলেছি, যে পোল জিরো কি করতে হবে, আমার দুইটা অ্যাক্সিস নিতে হবে, পোল প্লট করতে হবে হচ্ছে কি এক্স দিয়ে, সেটা হচ্ছে গিয়ে হরে আমার যেগুলোর জন্য জিরো হচ্ছে সেটা, আর লবে আমার কোনটার জন্য জিরো হচ্ছে সেটা নিয়ে আমি জিরো প্লট করব, প্লট করে সেটাকে সার্কেল দিয়ে ডিনোট করব আমার ফিগারে। সো পোল হচ্ছে গিয়ে আমার 1 আর 0.9, আর জিরো হচ্ছে গিয়ে তো জিরো। এখন পোল আর জিরো কাকে বলে, এগুলা কিন্তু থিওরির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, এই জেডটাকে আমরা ট্রান্সফার ফাংশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যে কোনো কিছুই বলতে পারি। সো পোলের ডেফিনেশনটা হচ্ছে রুটস অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন অফ আ সিস্টেম ফাংশন that if put in the equation will make the system function infinity। এখন আপনি চিন্তা করেন যে এই ভ্যালুগুলো যদি আমি দেই তাহলে এটা ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, জিরোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে those roots that will make the system function zero। এখন ডেফিনেশনটা হচ্ছে কি the roots of the denominator, denominator মানে কি, হর। নমিনেটর হচ্ছে গিয়ে লব আর ডিনোমিনেটর হচ্ছে গিয়ে হর। সো হরের ক্ষেত্রে আমার যেই রুটগুলো আসতেছে, রুট মানে কি, যে কারণে ওই ভ্যালুগুলা জিরো হবে, ওই ফাংশনটার ভ্যালু জিরো হবে, সো সেই রুটগুলার ভ্যালু ডিনোমিনেটরের যে ভ্যালুগুলো আছে সেটার জন্য হচ্ছে গিয়ে জিরো পাবো আমি, সেটার ভ্যালুগুলোকে আমি পোল বলবো। আর রুট কাকে বলবো, মানে যেই রুটগুলার জন্য, লবের যেই রুটগুলোর জন্য আমার ফাংশনটা জিরো হয় সেটাকে আমি জিরোস বলবো। সো পোল আর জিরোর ডেফিনেশন এখানে আছে, এটা পড়তে হবে, এটা থিওরির জন্য ইম্পর্টেন্ট। এখন পোল জিরো প্লটের লোকেশন থেকে আমার সিস্টেমটা কেমন, এইটার কমেন্টসটা আমি কিভাবে করব, এই পিডিএফটা। হ্যাঁ, 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 সার্কেলটা যে আঁকা হয়েছে এটা ওয়ানের উপর দিয়ে গেছে, কারণ হ্যাঁ, না এটা আমার হচ্ছে গিয়ে এই ফাংশনটার জন্য হয়েছে, এটা যেহেতু ইউনিট আছে, তো আমি ওয়ান জানি কিন্তু আমি ম্যাগনিটিউডটা কিন্তু জানি না, এই জন্য আমি ধরে নিলাম ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু ওয়ান, তার মানে আমি পজিটিভে ওয়ান চিন্তা করতেছি, নেগেটিভে ওয়ান চিন্তা করতেছি, ইমাজিনারি পার্টেও আমি পজিটিভে ওয়ান চিন্তা করতেছি, নেগেটিভে ওয়ান চিন্তা করতেছি। তো সব দিকে ওয়ান ওয়ান যদি থাকে আমি সেটাকে জাস্ট কানেক্ট করলাম, কানেক্ট করে এই সার্কেলটা হয়েছে আমার ইউএন এর জন্য, আর তারপরে আমার ওয়ানের জন্য ক্রস হচ্ছে গিয়ে এখানে, 0.9 এর জন্য ক্রস হচ্ছে এখানে, আর এই জিরোর জন্য প্লটটা হচ্ছে গিয়ে এখানে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু বা আমার সিস্টেমের ফাংশনের ভ্যালুর উপরে নির্ভর করে আমার সার্কেলটা আঁকতে হবে। এখন যদি আমার এখানে ইউএন নাই থাকতো, শুধু থাকতো যে 3/2 ইউএন, মানে এরকম পার্টের একটা পার্ট থাকতো, শুধু এই পার্টটা থাকতোই না, তখন আমার সার্কেলটার ভ্যালু, মানে আমি যে সার্কেলটায় আঁকতাম সেটার ভ্যালুটা আমি চিন্তা করতাম 3/2, মানে আমার ম্যাক্সিমাম যেই ভ্যালুটা থাকবে সমীকরণের সেটা দিয়ে আমি সার্কেলটা আঁকবো, সেটাই হচ্ছে কি আমার সর্বোচ্চ এরিয়া, এই এরিয়ার বাইরে আমার ফাংশনটা যাবে না, এবং তারপরে আমি ক্রস এবং জিরো দিয়ে পোল জিরো প্লট করব।
বুঝতে পেরেছি। ক্লাসও করতে হবে আর এইটা রিকভারের চিন্তাও করতে হবে কিভাবে কি করা যায়। না বুঝলে আসবেন, আমরা তো থাকি, চেষ্টা করি। হয়তো আমার প্রবলেমের কারণে এখন একটু কম অ্যাভেলেবেল থাকতেছি ইউনিভার্সিটিতে, কিন্তু মানে আপনি পার্সোনালিও নক করতে পারেন কিছু না বুঝলে, বা প্রবলেম থাকলেও ফ্যাকাল্টিদের সাথে শেয়ার করতে পারেন। সাদিয়া ম্যাম আছেন আপনাদের অ্যাডভাইজার, বা সলিউশন করতে হবে। প্রবলেম নিয়ে বসে থাকলে তো আর হবে না। সো এটা করতে হবে। আর আপনাদের এই ক্লাসের পরে কি ক্লাস সাব্বির? আচ্ছা, ওই ক্লাস তো মানে আপনারা কি ক্যাম্পাসে এখন? 11। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার অফ কজাল সিগন্যাল। হ্যাঁ, আমি এই যে কজাল সিগন্যালের রিলেটেডই কিন্তু কনভারসেশন করতেছি, কারণ আমাদের মোস্ট অফ দ্য সিগন্যাল অ্যারাউন্ড আস যেগুলো আমরা ওভার ফোন ট্রান্সমিট করি, সবগুলাই সাইনোসয়েডাল সিগন্যাল হয়, আর মোস্টলি সবগুলা কজাল সিগন্যালই হয়। দ্যাটস আমাদের পয়েন্ট অফ কনসার্ন আমরা স্টার্ট করতেছি এটা দিয়েই। সো দ্য ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার অফ causal signal depends on whether the poles of its transformation are contained in the region. এ দেখেন, এটা একটা রিজিয়ন ছিল না? এই রিজিয়নের মধ্যেই কিন্তু আমরা পোল আর জিরো পেলাম। এখন এই রিজিয়নের মধ্যে আমরা পোল পাচ্ছি কিনা? পোল কোনটা বলেন তো? যেটা আমি হর থেকে পাই, তাই না? জিরোস কোনটা? যেটা আমি লব থেকে পাই। সো আমার ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার মানে আমার যে পোলগুলা মানে রিজিয়নের মধ্যে আছে নাকি নাই। সো কি কি কন্ডিশন হতে পারে? একটা হতে পারে যে ওয়ানের থেকে কম, একটা হতে পারে ওয়ানের থেকে বেশি, আরেকটা হতে পারে একদম এক্স্যাক্টলি অন দ্য সার্কেল। হ্যাঁ, সো সিন্স দ্য সার্কেল হ্যাজ আ রেডিয়াস ওয়ান, মানে এটা কেন বললাম যে অন দ্য সার্কেল, কেন আমাদের রেডিয়াস কত হইতে পারে? ওয়ান হইতে পারে। সো এখন স্টেবিলিটির ব্যাপারটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি? সো এখন আপনারা চিন্তা করলেন যে আপনাদের অলওয়েজ কিন্তু ট্রান্সফার ফাংশনটা আমাদের ইউএন রিলেটেডই থাকবে, বুঝছেন? মেইন যে রিজিয়নটা, এটা কিন্তু আমাদের ওয়ান ধরেই মোস্টলি হবে, আইডিয়ালি ওয়ান ধরেই আমরা সব কিছু ডিটারমাইন করব। তো এখন দেখেন, আমার
ট্রান্সফার ফাংশনটার এলাকা হচ্ছে গিয়ে 1, কিন্তু আমার পোলটা আমি পেলাম 1-এর থেকে বেশ ভিতরে বা মাঝামাঝি। অরিজিন থেকে 1-এর মাঝামাঝিতে আমরা পোলটা পেলাম। সেক্ষেত্রে আমার সিগন্যালটা হচ্ছে গিয়ে ডিকেইং একটা সিগন্যাল। কেন এটা ডিকেইং একটা সিগন্যাল? কমেন্টটা কি? দ্য সিগন্যাল ইজ ডিকেইং ইফ দ্য পোল ইজ ইনসাইড দ্য ইউনিট সার্কেল। তো সার্কেলটা হচ্ছে কি আমার ইউনিট সার্কেল, এবং এর মধ্যে ভিতরে যদি আমাদের পোলটা থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? আমার সিগন্যালটা ডিকেইং বলতে পারবো। এখানে কিন্তু আমি পুরাপুরি ডিকেইং বলতেছি না। কেন বলতেছি না? বিকজ আমার সার্কেলটা হচ্ছে গিয়ে একটা ইউনিট সার্কেল, অলমোস্ট 1-এর কাছাকাছি। একটা পোল তো আমার 1-এই, আরেকটা পোল ইটস অলমোস্ট 0.9, হুইচ ইজ ভেরি ক্লোজ টু 1। দ্যাটস ওয়াই আমরা এটাকে ডিকেইং হয়তো কমেন্ট করব না। তারপরে পোল নেয়ার আপনার পোলটা যদি অরিজিনের খুবই কাছে হয়, তাহলে তার থেকে আরো দ্রুত আপনার সিগন্যালটা ডিকে করবে বা জিরোর দিকে যেতে থাকবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা কি? যদি আমার পোলটা এক্স্যাক্টলি ইউনিট সার্কেলের উপরে হয়, তাহলে আমার সিগন্যালটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। মানে এই যে ভ্যালুগুলা, এটা কিন্তু কনস্ট্যান্ট। এখানে আমি 3টা ভ্যালু দেখিয়েছি, বাকি ভ্যালুগুলাও কিন্তু সেম। এখানে কোনো ডিকে বা ক্ষয় হবে না সিগন্যালের। কেন হবে না? কারণ আমার সিস্টেমটা স্টেবল। স্টেবল কেন? আমার ইউনিট সার্কেলটা, যেটা কিনা আমার ট্রান্সফার ফাংশনটাকে রিপ্রেজেন্ট করছে, এক্স্যাক্টলি ওই ট্রান্সফার ফাংশনটার মধ্যেই কিন্তু আমার পোলটা অবস্থান করতেছে। যেহেতু আমার পোলটা ট্রান্সফার ফাংশনের মধ্যেই অবস্থান করতেছে, অরিজিনের কাছেও না, ট্রান্সফার ফাংশন থেকে দূরেও না, তাই আমার সিগন্যালটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ওভার টাইম। যত দূর পর্যন্ত, যত সময় পর্যন্ত আমার সিগন্যালটা থাকবে, আমার সিগন্যালটার ভ্যালু কনস্ট্যান্ট থাকবে। তারপরে কি? সিগন্যাল উইল বি গ্রোয়িং ইফ দ্য পোল ইজ লোকেটেড আউটসাইড দ্য ইউনিট সার্কেল। এটা হচ্ছে গিয়ে এই দুইটা কেসের বিপরীত কেস। কেন বিপরীত কেস? কারণ হচ্ছে গিয়ে যখন আমরা দেখলাম যে আমাদের পোলটা ট্রান্সফার ফাংশনের ভিতরে অবস্থান করতেছে বা ইউনিট সার্কেলের ভিতরে অবস্থান করতেছে, সেক্ষেত্রে আমার সিগন্যালটা কি? ডিকেইং বা ক্ষয় হয়ে যাচ্ছে। যদি অরিজিনের আরো কাছে চলে আসে, তার মানে কি? যত অরিজিনের কাছে আসতে থাকবে, তত দ্রুত আমার সিগন্যালটা ডিকে করতে থাকবে, এবং এক সময় আমার সিগন্যালটা ডিস্ট্রাক্টেড হয়ে যাবে, বা আমি সিগন্যালটাকে পাঠানোর পরে সিগন্যালটাকে আমি আর রিট্রাইভ করতে পারবো না। কিন্তু আমার সিগন্যালটা যদি ইউনিট সার্কেলের বাহিরে হয়,
এইভাবে সলভ করে আমি আলটিমেটলি ওই সলভটা হচ্ছে কি আপনারা সাইড নোট হিসেবে রাখতে পারেন, আবার করেও দেখাইতে পারেন। সো আলটিমেটলি আমার এই জেডটা যেহেতু এটা, এখান থেকে আমি এই ফরম্যাটে আসলাম, আসার পরে হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে এই অবস্থায় আমি এখন পোলার জিরো কমেন্ট করব। যেহেতু এটা আমার ইউএন, আমার কি হবে, ইউনিট সার্কেল হয়ে গেল, ইউনিট সার্কেল। উপরে কি আছে, টু আছে, সো টুটা আমার কি, পোল না জিরো? জিরো। সো উপরে হচ্ছে কি আমার জিরো, তো জিরোটা আমি টু এর এখানে বেসিক্যালি পাবো, হাফের এখানে। এটা যদি ওয়ানের অর্ধেকই তো হাফ, এইটা যদি ওয়ান হয় অর্ধেকটা হাফ, সো আমার এটা এখানে আসলো। সো অর্ধেকে থাকা মানে কি, সিগন্যালটা ডিকেইং। সো তাও আমি সিগন্যালটাকে স্টেবল বলবো, কারণ হচ্ছে কি আমার সিগন্যালটা এক্সিস্ট করতেছে। যদি আমার এটা একদম অরিজিনেই হইতো বা অনেক দূরে হইতো, তাহলে আমার সিগন্যালটা অনেক গ্রোয়িং হইতো, বা একদম, যদি আমার পোলটা একদম অরিজিনে হয়, তাহলে আমার সিগন্যালটা একদমই ডিস্ট্রাক্টেড, আমি ওটাকে আর পাবো না। এটা ডিকেইং সিগন্যাল, কিন্তু সিগন্যালটা স্টেবল, প্লাসেই হবে। হ্যাঁ, 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 সেটাই তো, সেটাই তো যে কারণে আমি জিরো গুলা পাচ্ছি। রুট আমি কিভাবে বের করি, জিরো ধরে বের করি না, ওই কনসেপ্টটাই এখানে আছে। সো আমি এতটুকু পর্যন্ত 4 নাম্বার পর্যন্ত সলভ করে ফেললাম যে আমার সিগন্যালটা স্টেবল কিনা। সো ইট ইজ আ অল পোল সিস্টেম, সো ইটস ডিউরেশন ইজ ইনফাইনাইট। এই কনসেপ্টটা আমি আবার নেক্সট ক্লাসে এক্সপ্লেন করব। বাট 1 থেকে 4 পর্যন্ত ম্যাথের সলিউশনগুলো আমরা বুঝলাম কিনা। এখন সিস্টেমটা কোন পোল সিস্টেম, এটা আমি এখান থেকে কমেন্ট করে বলতে পারি। একটা হচ্ছে অল জিরো সিস্টেম, একটু মিউট করেন। আচ্ছা, তো সিস্টেমটা হচ্ছে কি আমার একটা হবে হচ্ছে গিয়ে ফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স, আরেকটা ইনফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স। সিস্টেম এই দুই প্রকার হতে পারে। যদি আমার সবগুলা জিরো, মানে অল জিরো সিস্টেম থাকে, মানে অরিজিনে পোল আছে, সিস্টেমটাকে আমি বলবো ফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স সিস্টেম। মানে আমার অরিজিনে পোল আছে। এখানে কি আমার অরিজিনে পোল আছে, না, নাই, তাইলে এটা কি, ইনফাইনাইট ডিউরেশন ইম্পালস রেসপন্স। এই কমেন্টগুলো পড়লে আমরা 5 নাম্বারের অ্যান্সারটা করতে পারবো, 5 নাম্বার যে কোয়েশ্চেনগুলা। তো সেগুলো আপনারা পড়েন। অ্যান্ড এখন পর্যন্ত যা করলাম এগুলো প্রথম পিডিএফই আছে, সো সেটা দেখেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাস হচ্ছে কি আমাদের কি ওয়েনসডেতে, রাইট? আচ্ছা, সো ওয়েডনেসডেতে আমি এই এই দুইটা অনলাইন ক্লাসে যা হলো এগুলো আমি স্লাইটলি রিভিউ করে দেন আমি আবার নতুন পড়ায় স্টার্ট করব। আমি রেকর্ডিংগুলো আপলোড দিয়ে দিব। সো এখন পর্যন্ত যা দেখলাম এই সবগুলো একটু দেখে আসেন। আর আপনি শাহরিয়ার, আপনি কিন্তু নেক্সট থেকে ক্লাসে আসবেন। হ্যাঁ, ক্লাস এরকম মিস দিলে কিছুই হবে না, ফেলও করতে পারবেন না প্রপারলি। জি, আর ক্লাস করতে হবে, ক্লাসের কোনো বিকল্প নাই। কারণ আমরা চিন্তা করি যে আমরা ক্লাস করব না, পড়া তুলে নিব, পারবো, বাট আলটিমেটলি আমরা একটু মানুষ হিসেবে অলস, আমি নিজেও অলস। তো সেক্ষেত্রে আশেপাশের প্রেসারে যতটুকু করা যায় ততটুকু করতে হবে, ক্লাসে আসলে দেখলে তাও একটু পারা যাবে। আর আপনার বাকি কোর্সগুলোর কি অবস্থা? না, না, বাকি কোর্সের মানে নাম্বার নিয়ে টিচাররা কি কিছু বলতে টলছে নাকি? এখনো জানি না, জানেন এবং বাকি টিচারদের সাথেও কথা বলেন এবং কিভাবে কি করা যায় দেখেন। কারণ এরকম মার্কস মোটেও এক্সপেক্টেড না, তাই না? কষ্ট করে আমরা পড়াশোনা করতেছি, উই নিড অ্যান আউটপুট। জাস্ট শুধু গায়ে বাতাস লাগে, যা হয়ে গেছে পাস্ট, সেটা না চিন্তা করি, এখন ফাইনালটা ভালো করে পড়ে ফাইনালে ভালো করার ট্রাই করি, ঠিক আছে? তাহলে ক্লাসটা শেষ করলাম, রেকর্ডিং